হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের পর্বে আমরা 7 নাম্বার স্টেপ থেকে আমাদের কাজ শুরু করব। 6 নাম্বার স্টেপ পর্যন্ত সমস্ত কাজ আমরা অলরেডি কমপ্লিট করেছি। 7 নাম্বার স্টেপে আমাদেরকে বলা হচ্ছে মাস সোর্স ডিফাইন করার জন্য। মাস সোর্স সম্পর্কে কোড আমাদেরকে কি বলেছে সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি যদি এখানে সিজমিক ওয়েট লিখে সার্চ দিই, এখানে 631 নাম্বার পেজ, এটা পিডিএফ এর পেজ নাম্বার, অথবা বিএনবিসি তে পেজ নাম্বার 3209। এখানে বলা হচ্ছে সিজমিক ওয়েট ডাব্লিউ ইজ দ্য টোটাল ডেড লোড অফ এ বিল্ডিং অর এ স্ট্রাকচার ইনক্লুডিং পার্টিশন ওয়ালস অ্যান্ড অ্যাপ্লিকেবল পোর্শনস অফ দ্য আদার ইম্পোজড লোডস লিস্টেড বিলো। তার মানে সিজমিক ওয়েটে আপনাকে সর্বপ্রথমে টোটাল ডেড লোড কনসিডার করতে হবে, অর্থাৎ বিল্ডিং এর সেলফ ওয়েট প্লাস ওয়াল লোড, পার্টিশন ওয়াল লোড, ফ্লোর ফিনিশ, যত টাইপের ডেড লোড বা সুপার ডেড লোড আপনি আপনার স্ট্রাকচারে কনসিডার করবেন সেটা আপনি 100% নেবেন। এরপরে এ বি সি তে ওনারা 3টা কন্ডিশন দিয়েছে। ফর লাইভ লোড আপ টু অ্যান্ড ইনক্লুডিং 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, এ মিনিমাম অফ 25% অফ দ্য লাইভ লোড শ্যাল বি অ্যাপ্লিকেবল। অর্থাৎ যদি আপনার অ্যাসাইন করা লাইভ লোডের ভ্যালুটা 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ারের মধ্যে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম 25% লাইভ লোড মাস সোর্সে বা সিজমিক ওয়েটে কনসিডার করতে হবে মিনিমাম। ফর লাইভ লোড অ্যাবাভ 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, এ মিনিমাম অফ 50% অফ দ্য লাইভ লোড শ্যাল বি অ্যাপ্লিকেবল। যদি আপনার অ্যাসাইন করা লাইভ লোডের ভ্যালুটা 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ারের বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম 50% লাইভ লোড মাস সোর্সে কনসিডার করতে হবে। সিতে বলা হচ্ছে টোটাল ওয়েট, দ্যাট মিনস 100% অফ দ্য পার্মানেন্ট হেভি ইকুইপমেন্ট অর রিটেন লিকুইড অর এনি ইম্পোজড লোড সাস্টেইনড ইন নেচার শ্যাল বি ইনক্লুডেড। তার মানে আপনার যদি এমনটা হয় যে যদি আপনার ক্ষেত্রে আপনার স্ট্রাকচারে যদি লিফট মেশিন রুম থাকে, সেই ক্ষেত্রে লিফট মেশিন রুমের যে ইকুইপমেন্ট সেটা ডেফিনেটলি হেভি ইকুইপমেন্ট, সেক্ষেত্রে আপনি 100% লাইভ লোডকে কনসিডার করবেন মাস সোর্সে। অথবা যদি আপনার স্ট্রাকচারে কোনো রিটেন লিকুইড থাকে, যেমন আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে হতে পারে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক বা ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের যে ওয়েট বা ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের ওয়াটারের যে ওয়েট সেটা আপনাকে 100% কনসিডার করতে হবে। এছাড়া বলা হচ্ছে অর এনি ইম্পোজড সাস্টেইনড লোড ইন নেচার। তার মানে এটা হতে পারে যদি আমরা সেমি বেসমেন্ট বা একাধিক বেসমেন্ট যুক্ত কোন স্ট্রাকচার ডিজাইন করি, সেই ক্ষেত্রে সয়েলের যে ইম্পোজ লোড সেটাও আপনি 100% কনসিডার করবেন। আর এরপরে বলা হচ্ছে হোয়ার দ্য প্রবাবল ইম্পোজ লোডস at the time of earthquake are more correctly assessed, the designer may go for higher percentage of live load. আচ্ছা, তাহলে আমরা ইটেপসে চলে যাই। আমরা ডিফাইনে যাব, মাস সোর্সে যাব, এখান থেকে আমরা মডিফাই স্ল্যাশ শো মাস সোর্সে যাব। এরপর এখান থেকে আমরা এই দুইটা ঘর আনচেক করে দেব। স্পেসিফাইড লোড প্যাটার্ন সেটা আমরা চেক মার্ক দিব। প্রথমে আসছে ডেড লোড, অর্থাৎ স্ট্রাকচারের সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 1, দ্যাট মিনস আমরা 100% কনসিডার করবো অ্যাকর্ডিং টু দ্য কোড। এরপর আমরা এখান থেকে নিব ওয়াল লোড, এটাও 100% নিব। পার্টিশন ওয়াল লোড, এটাও 100% নিব। ফ্লোর ফিনিশ, এটাও 100% নিব। এরপর আসেন লাইভ লোড। যেহেতু আমাদের অ্যাসাইন করা লাইভ লোডের ভ্যালু ছিল 4.80, যা 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ারের বেশি, সেহেতু আমরা এখানে মিনিমাম 50% কনসিডার করছি। এরপরে আসেন রুফ লাইভ লোড, এটাও আমরা 4.80 অ্যাসাইন করেছি, তাই এখানে মাল্টিপ্লায়ার 0.50। এরপরে ওয়াটার লাইভ লোড, দ্যাট মিনস লাইভ লোড অফ ওয়াটার, একই কথা। এটা যেহেতু আমরা এখানে যেহেতু এটা রিটেন লিকুইড হিসেবে আছে আমাদের স্ট্রাকচার, আমরা এক্ষেত্রে এটা মাল্টিপ্লায়ার দিয়ে দিচ্ছি 1, দ্যাট মিনস আমরা 100% লাইভ লোড অফ ওয়াটার কনসিডার করছি। তাহলে এখানে টোটাল 7টা প্যাটার্ন, 1 2 3 4 5 6 এবং 7। এখানে কোনো সিজমিক ওয়েট মাস সোর্সে আমরা কনসিডার করব না, দ্যাট মিনস কোনো আর্থকোয়াক বা উইন্ড লোডকে আমরা এখানে কনসিডার করব না। আচ্ছা, ওকে। এরপরে
পরের স্টেপে আমাদেরকে বলা হচ্ছে ডায়াফ্রামটা অ্যাসাইন করতে। এটা আমরা এখানে লিখে রেখেছি যে আর্টওয়ার্কের হ্যান্ড ক্যালকুলেশন থেকে আমরা ডিসিশনটা নিব। ফাইন, আর্টওয়ার্কের হ্যান্ড ক্যালকুলেশন অনুযায়ী আমরা চাইলে এখানে সেমি রিজিড ডায়াফ্রাম অ্যাসাইন করতে পারি, বাট আমি আগেই বলেছি এটা শুধুমাত্র আর্টওয়ার্কের হ্যান্ড ক্যালকুলেশন থেকে ডিসিশনটা না নিয়ে আপনাকে আরো কিছু ইস্যুস আপনাকে বুঝতে হবে। এটা আমি একটু পরে আলোচনা করছি। 9 নম্বরে বলছে এটা অ্যাসাইন করতে, তাহলে 8 নম্বরে ডিফাইন করতে বলা হচ্ছে, 9 নম্বরে অ্যাসাইন করতে বলা হচ্ছে। আচ্ছা, আগে আমরা 10 নাম্বার স্টেপের কাজটা একটু কমপ্লিট করি, অর্থাৎ ম্যাশিংটা আমরা কমপ্লিট করব। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি সিলেক্টে গেলাম অবজেক্ট টাইপ, দেন আমি ওয়াল এবং ফ্লোর সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করলাম, ক্লোজ করলাম, অ্যাসাইন শেল। এরপর এখান থেকে দিয়ে দিচ্ছি ফ্লোর অটোমেশ, অটো কুকি কাট। এখান থেকে আমরা 500 mm নিয়ে নিলাম, অ্যাপ্লাই করলাম, ওকে। এরপর আমরা এখান থেকে প্রিভিয়াস সিলেকশনে ক্লিক করলাম, তাহলে আবার ওয়াল এবং ফ্লোর সিলেক্ট হয়ে গেল। অ্যাসাইন শেল ওয়াল অটোমেশ, অটো রেক্টেঙ্গুলার মেশ, অ্যাডভান্সে গেলাম। এখানে আমরা 500 mm বা 0.5 মিটার নিতে যাচ্ছি। সিমিলার রাখছি ওয়াল এবং ফ্লোরের জন্য। আচ্ছা, এখন আমরা স্ট্রাকচারটাকে একবার অ্যানালাইসিস করি। আমরা এখনো ডায়াফ্রাম অ্যাসাইন করি নাই। এখন আমরা ডিফর্ম শেপটা আমরা দেখব। ধরেন এখানে মুডে আমরা মোডালের জন্য জিনিসটা দেখতে যাচ্ছি, অর্থাৎ এটা মডেলটা এখানে আইগেন মেথডে করা আছে। আমি আপনাদের সাথে একটু আমাদের কোড কি বলছে এই ব্যাপার এটা একটু শেয়ার করতে যাচ্ছি। এটা খুব সম্ভবত পিডিএফ এ 630 নাম্বার 30 নাম্বার পেজের দিকে আছে, এবং এটা বিএনবিসির পেজ নাম্বার হচ্ছে 3208। এখানে বলা হচ্ছে বিল্ডিং পিরিয়ড, দ্য ফান্ডামেন্টাল পিরিয়ড টি অফ দ্য বিল্ডিং in the horizontal direction under consideration shall be determined using the following guideline. এতে বলা হচ্ছে structural dynamics procedure such as Rayleigh method or modal eigenvalue analysis using structural properties and deformation characteristics of resisting elements may be used to determine the fundamental period of T of the building in the direction under consideration. আচ্ছা, ফাইন। অর্থাৎ আমরা মোডাল অ্যানালাইসিস করতে পারি বিল্ডিং এর টাইম পিরিয়ডটা ফাইন্ড আউট করার জন্য। এরপর বলা হচ্ছে দিস পিরিয়ড শ্যাল নট এক্সিড দ্য অ্যাপ্রক্সিমেট ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড ডিটারমাইন্ড বাই দি ইকুয়েশন 6.2.38, অর্থাৎ নিচে যেটা ইকুয়েশন দিয়েছে, বাই মোর দেন 40%। অর্থাৎ এই যে নিচের ইকুয়েশনের উপর বেস করে আপনি যখন টাইম পিরিয়ডটা বের করবেন, সেটা আপনি যত পাবেন তার থেকে 40% অ্যাট বেস্ট আপনি ইনক্রিজ করতে পারবেন, তার বেশি আপনি ইনক্রিজ করতে পারবেন না টাইম পিরিয়ডটা। আচ্ছা, তো সেটাই আমরা করলাম। এখানে যদি আমরা টাইম পিরিয়ডটা দেখি, এখানে মোড 1 এর জন্য প্রায় 1.92 টাইম পিরিয়ড আসছে। আমরা চাইলে এখান থেকে অ্যানিমেশনটাও দেখতে পারি। আমরা অপশনসে গেলাম, আমরা এখান থেকে জাস্ট অ্যানিমেশন সাউন্ড অফ করে দিচ্ছি, আদারওয়াইজ এটা প্রবলেম করবে। তো 2 এর জন্য আমরা একটু দেখি যে কেমন শেপ আসছে বা টাইম পিরিয়ড কত আসছে। এখানে 1.84 আসবে। 3 এর জন্য যদি দেখি, এখানে টাইম পিরিয়ড আসছে 1.77। 4 এর জন্য যদি দেখি, টাইম পিরিয়ড আসছে 0.58। আচ্ছা, এখন আমাদের যে ক্যালকুলেটেড টাইম পিরিয়ড ছিল, সেই ক্যালকুলেটেড টাইম পিরিয়ডটা 1.62 ছিল, না সরি 0.62 ছিল। টাইম পিরিয়ডটা ছিল 0.62। আচ্ছা, তাহলে যেহেতু আমরা এখানে মুড 1, 2, 3 এর জন্য প্রায় অনেক হায়ার টাইম পিরিয়ড এখানে পাচ্ছি, 4 এর জন্য যদি এটা 0.58, আমরা এত কম টাইম পিরিয়ডের জন্য স্ট্রাকচারটা ডিজাইন করছি না। এখানে আমরা স্ট্রাকচারটাকে ডিজাইন করব 3 এবং 4 এর মাঝামাঝি একটা কন্ডিশন বা মুডের জন্য। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের টাইম পিরিয়ডটাকে 40% ইনক্রিজ করতে পারি। দ্যাট মিনস আমরা 0.62 কে 1.4 অর্থাৎ 40% ইনক্রিজ করলাম, সেই ক্ষেত্রে টাইম পিরিয়ড হয়ে যাচ্ছে 0.868 সেকেন্ড। আচ্ছা, প্রথম অংশটা হচ্ছে এটা। তাহলে আমরা এই টাইম পিরিয়ডটা মডিফাই করে নিব। ওকে,
এখন টাইম পিরিয়ডটা আমি মডিফাই করে নিই। আমি ডিফাইনে গেলাম, লোড প্যাটার্নে গেলাম, ইকিউএক্স মডিফাই ল্যাটারাল লোড, আমরা এখানে 0.868 অ্যাসাইন করলাম। ওকে, মডিফাইতে গেলাম 0.868। এখন এখান থেকে আমরা ওকে করলাম, আমরা আবার স্ট্রাকচারটাকে অ্যানালাইসিস দিলাম। আচ্ছা, এখন যদি আমরা ডিসপ্লে শো ডিফর্ম শেপে যদি যাই, আমরা যদি মোডালের রেসপেক্টে জিনিসটা দেখি, আমি এখানে কয়টা মোড আছে দেখি, 11-12 নম্বর মোডের জন্য সরাসরি যদি স্ট্রাকচারটাকে দেখতে চাই, আমি একটু প্ল্যান ভিউতে যাই। ধরেন এখানে আমি একটু 4 এর জন্য বা রুফের জন্য দেখতে পারি একই কথা। এখানে যদি অ্যানিমেশনটা করি, এই যে আমার স্ট্রাকচারটা এখানে আমরা দেখতে পাচ্ছি আর সব দিকে ডিফরমেশনটা কিন্তু সিমিলার না। হ্যাঁ, অর্থাৎ এখানে ডিফারেন্সিয়াল ডিফরমেশন হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আসলে আমাদের এই পাশে এক রকমের ডিফরমেশন পাচ্ছে, এই পাশে আর এক রকমের ডিফরমেশন পাচ্ছে। হ্যাঁ, তো আমাদের সেই ক্ষেত্রে এখানে রিজিড ডায়াফ্রাম অ্যাসাইন করাটা ওয়াইজ হবে না। যদিও আমরা আর্টওয়ার্কের হ্যান্ড ক্যালকুলেশনে দেখেছি আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা 1 এর থেকে বড়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের রিজিড ডায়াফ্রাম নেওয়ার কথা ছিল। বাট এখানে আমরা যখন মোডাল অ্যানালাইসিস করছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে ডিফারেন্সিয়াল ডিফরমেশনটা আছে। আচ্ছা, এখন আমি তার একটু ডিটেলসে আলোচনা করি যে ডিফারেন্সটা কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা যদি আর একটু ডিটেলসে আলোচনা করি যে ডিফারেন্সটা কি রিজিড ডায়াফ্রাম এবং সেমি রিজিড ডায়াফ্রামের ক্ষেত্রে, তাহলে সেটা বলতে হবে রিজিড ডায়াফ্রামের ক্ষেত্রে আপনি ইনফাইনাইট স্টিফনেস কনসিডার করছেন, আর সেমি রিজিড ডায়াফ্রামের ক্ষেত্রে আপনি ফাইনাইট স্টিফনেস কনসিডার করছেন। তো আমার এই স্ট্রাকচারটা যদি আমি এখন ইনফাইনাইট স্টিফনেসের রেসপেক্টে ডিজাইন করি, এটা রিয়েলিস্টিক হবে না, কারণ এখানে ডিফারেন্সিয়াল ডিফরমেশনটা অ্যাভেলেবেল আছে, মডেল অ্যানালাইসিস থেকে আমরা দেখতে পাচ্ছি। যদি এমনটা হতো যে আমরা এখানে প্রত্যেকটা কলামকে বিম দিয়ে কানেক্ট করতে পারতাম, সেক্ষেত্রে আমি রিজিড ডায়াফ্রাম অ্যাসাইন করতাম, যেহেতু এটা খুব বড় একটা স্ট্রাকচার না। বড় স্ট্রাকচারের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসে আমরা সেমি রিজিড ডায়াফ্রামটাকেই প্রেফার করি। তো এটা যদি আমরা বিম দিয়ে কানেক্ট করতে পারতাম, সেই ক্ষেত্রে আমরা ইনফাইনাইট স্টিফনেসটা কনসিডার করতাম, বাট এই ক্ষেত্রে আমরা ইনফাইনাইট স্টিফনেসটা কনসিডার করতে পারছি না। সেহেতু আমরা এখানে রিজিড ডায়াফ্রাম অ্যাসাইন না করে আমরা অ্যাসাইন করব সেমি রিজিড ডায়াফ্রাম। ওকে, আশা করি আমি ব্যাপারটা বুঝাতে পেরেছি। আরো যদি আপনি ডিটেলসে বুঝতে চান, আপনি চাইলে রিজিড ভার্সেস সেমি রিজিড ডায়াফ্রাম ওনাদের কিছু ওয়েবিনার দেওয়া আছে, এখান থেকে আপনি ডিটেলসে এই ভিডিওটা দেখলে আমি যেই কথাগুলো বললাম, অর্থাৎ ইনফাইনাইট স্টিফনেস, দেন হচ্ছে ফাইনাইট স্টিফনেস, হ্যাঁ, এই ব্যাপারগুলো সম্পর্কে আপনি আরো ডিটেলসে বুঝতে পারবেন। ওকে, অনলাইন কোর্সে এগুলো আমরা অনেক ডিটেলস আলোচনা করি, এখানে এতটুকু আলোচনাই মোর দেন এনাফ আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই স্ট্রাকচারে আমরা ডায়াফ্রাম অ্যাসাইন করব। ওকে, আমি এখানে ডিফাইনে গেলাম, অর্থাৎ এখন আমরা 8 নাম্বার স্টেপের কাজটা করছি। প্রথমে ডিফাইন করব, দেন আমরা ডায়াফ্রামটা অ্যাসাইন করে দিব। আমি এখন চলে যাচ্ছি ডিফাইন, দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে শেলে। সরি, ডিফাইন থেকে আমরা চলে যাব ডায়াফ্রামে। এখানে যদি D1 এ আমরা মডিফাই স্ল্যাশ শো ডায়াফ্রামে ক্লিক করি, এটা রিজিড হিসেবে ইট্যাবস আমাদেরকে প্রোভাইড করবে। আমরা এখানে সেমি রিজিড নিয়ে নিলাম, অ্যাড নিউ ডায়াফ্রাম D2। আমরা এখানে দুইটা ডায়াফ্রাম নিচ্ছি এবং দোনোটাই সেমি রিজিড। আচ্ছা, এখন আমি একদম নিচের ফ্লোরে আসি, এখানে ডায়াফ্রাম অ্যাসাইন করার কোনো সুযোগ নেই, যেহেতু এখানে টোটালটাই ফ্রেম। ওকে, এরপরে আমাদেরকে যেটা করতে হবে, স্টোরি 1 এ যেতে হবে। এখন আমরা ডায়াফ্রামটা অ্যাসাইন করব এভাবে, সিলেক্ট কোঅর্ডিনেট স্পেসিফিকেশন XY প্লেন। এখান থেকে আমরা যে কোনো একটা গ্রিড পয়েন্টে ক্লিক করব, তাহলে XY প্লেনে যত অবজেক্ট আছে সবটা সিলেক্ট হয়ে যাবে। ডায়াফ্রাম আসলে কি করে? ডায়াফ্রাম যেটা করে সেটা ল্যাটারাল ফোর্সকে ভার্টিক্যাল ফোর্সে
রূপান্তর করে এটা আপনার আমাদের বেস পর্যন্ত বা আমাদের যে জয়েন্ট সেখানে এটা ট্রান্সফার করে। হ্যাঁ, এটা হচ্ছে মূলত ডায়াফ্রামের কাজ। সো আমরা অ্যাসাইনে গেলাম, আমরা এখান থেকে শেলে গেলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে ডায়াফ্রামে গেলাম। স্টোরি 1-এ আমরা D1 অ্যাসাইন করলাম, 2-তে গেলাম আবার সিলেক্ট, সিমিলার ওয়েতে আমরা গ্রিড পয়েন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট কোঅর্ডিনেট স্পেসিফিকেশন XY প্লেন। এরপরে রুফের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এভাবে এটাকে সিলেক্ট করে নিতে পারি, অথবা আপনি যদি এভাবেও সিলেক্ট করতে চান, ইস্যু না। আমরা এখান থেকে হরাইজন্টাল পোর্শনটাকে সিলেক্ট করছি। এক্সট্রিমলি সরি, এখানে আমাদেরকে অ্যাসাইন করতে হবে D2। যেহেতু এই দুইটা ডায়াফ্রাম একে অপর থেকে বা এই দুইটা অবজেক্ট একে অপর থেকে টোটালি আলাদা, সেহেতু আমাদেরকে এখানে কি করতে হবে, দুইটা আলাদা ডায়াফ্রাম অ্যাসাইন করতে হবে। আমরা অ্যাসাইন করে দিলাম D2। ওকেতে ক্লিক। ওহো, আরেকটা ফ্লোর বাকি ছিল। আমরা সিলেক্ট কোঅর্ডিনেট স্পেসিফিকেশনে না গিয়ে আমরা হচ্ছে এখান থেকে সরাসরি এইভাবে সিলেক্ট করি। দেন হচ্ছে আমরা অ্যাসাইন, এখান থেকে শেল, দেন ডায়াফ্রাম। প্রথমে আমরা D1টা অ্যাসাইন করে দেই, এরপর আমরা অ্যাসাইন করব D2। আমরা অ্যাসাইন করব D2। তাহলে আমাদের স্ট্রাকচারে ডায়াফ্রাম অ্যাসাইন করার কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আরেকটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে জয়েন্ট অ্যাসাইন করা। এই জয়েন্টে এখানে এখনো পর্যন্ত পিন সাপোর্টেড আছে। আমরা যেহেতু এখানে 75 থেকে 80 ফিটে পাইল প্রোভাইড করব, সেহেতু আমরা এখানে ফিক্স সাপোর্ট প্রোভাইড করব। যদি আপনি আপনার স্ট্রাকচারটাতে শ্যালো ফাউন্ডেশন দিয়ে ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনি পিন সাপোর্টেড স্ট্রাকচার ধরেই ওভারঅল স্ট্রাকচার এবং সার্ভিসিবিলিটিটা চেক করবেন। আর যদি আপনি পাইল করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফিক্স সাপোর্ট নিয়ে নেবেন। তাহলে আমি হচ্ছে অ্যাসাইন, এখান থেকে জয়েন্ট রেস্ট্রেইন্ট, এখান থেকে ফিক্স সাপোর্ট, অ্যাপ্লাই, ওকে। তার মানে আজকের পর্বে আমরা এখানে 10 নম্বর স্টেপ পর্যন্ত যাবতীয় কাজ কমপ্লিট করে ফেলেছি। এর পরের স্টেপে আমাদেরকে যেটা করতে হবে, লোড কম্বিনেশন ডিফাইন করতে হবে অ্যাকর্ডিং টু দা বিএনবিসি 2020। আসলে এটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, সেই ভিডিওটা আমি এই প্লেলিস্টে দিয়ে দিব। এখানে আমি অ্যাজ ইউজুয়াল যেটা এসিআই কোডের যে ডিফল্ট কম্বিনেশন সেটা ধরেই কাজ করব সময়টা সেভ করার জন্য। আর আপনি যে ভিডিওটা আমি প্লেলিস্টে দিব সেটা দেখলে আপনি 100% ক্লিয়ার হয়ে যাবেন যে সাইট ক্লাস এবং সিসমিক জোনের উপরে ভিত্তি করে কিভাবে আমাদের লোড কম্বিনেশনটা ভ্যারি করে অ্যাকর্ডিং টু দ্য বিএনবিসি 2020। ওকে, তাহলে আগামী পর্বে আমরা 11 নম্বর স্টেপ থেকে কাজ শুরু করব। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।